মানুষ বুঝে ফেলেছে এরা হইল রাজাকারের বাচ্চা। এরা 54 বছর পরেও রাজাকারের সেই কুকীর্তিকে তারা ভুলে নাই, তার প্রতিশোধ নিতে চায়। আমি চ্যালেঞ্জ করলাম, তো একটা সিটে পাস করুক জামাত, তাইলে বলবো হ্যাঁ বাপের বেটা তোরা। পাকিস্তানে এখন পত্রিকায় উঠে গোলাম আজমের ছেলে হবে বাংলাদেশের প্রধান সেনাপতি। যে ইলেকশন কিছু না, এখন মূল কন্ট্রাডিকশন হলো এই দেশে মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না। 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান। স্বাগত। আপনি যে কথাটা বলেছেন এটা একটা পুরানো কথা। এটা 2006 সনের 7 সনের 11 জানুয়ারির কথা। এটা একটা পুরানো কথা। কি -2 ফর্মুলা। তো -2 ফর্মুলা তখন তারা কার্যকর করতে পারে নাই। এখন -2 ফর্মুলা কথাটা আসতে পারে, কিন্তু এটা একটা পুরানো শব্দ। আসল শব্দটা হলো আমার কাছে -2 তো আছেই। -2 কি কারণে হবে? এক নম্বর কারণ হইল আওয়ামী লীগ পালায়ে গেছে, আওয়ামী লীগ নাই। যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল, মুক্তিযুদ্ধের কথা বলতো, যদিও অনেক খারাপ কাজ করছে, তারা এখন এই দেশে রাজনীতিতে নাই। এখন দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের আরেকটা পক্ষ, একটা গণতান্ত্রিক শক্তি, ঢিলাঢালা গণতান্ত্রিক শক্তি, যাকে আমি প্ল্যাটফর্ম বলি। বহু মতের অভিমতের সমাবেশ যে দলটাতে ঘটেছে, যে দলের সৃষ্টি করেছিলেন জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই বিএনপিটা সামনে আছে। নির্বাচন হলে পরেই বিএনপি আল্লাহর রহমতে 2/3 উপরে সিট পায় ক্ষমতায় আসবে। কিন্তু যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম, এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা, যারা এইটার অভিনয় করছে, 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। সেই অভিনেতারা বলছে যে এই 5ই আগস্টের আন্দোলনের মূল ভ্যানগার্ড ছিল ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম। সেই কারণে সেই জামাত ইসলাম মনে করে যে এই দেশের ক্ষমতা 54 বছর পরে আমাদের হাতে আসা উচিত। কেন? কারণ তারা 71কে মানে না। 1971 মুক্তিযুদ্ধ, 1000 বছরের বাঙালি স্বাধীনতা সংগ্রামের পরে যে মুক্তিযুদ্ধ আসলো, সেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক জীবন দিয়ে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে, লাখ লাখ বাড়িঘর পুড়িয়ে, সোনার সংসার সারকার করে যে মুক্তিযুদ্ধের জয় হলো, সেই জয়ে পরাজিত শক্তির নাম ছিল পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের সাথী সহযোগী শক্তি আল বদর, রাজাকার, আল শামস এবং জামাত ইসলাম। সেই আলবদরা আলসাম জামাত ইসলাম আমরা মনে করেছিলাম 54 বছরে তাদের পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, এটা আরও দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে। যে কারণে এই যে 54 বছর, আজকে আমি বলতে চাই তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। সেই প্রতিষ্ঠার পিছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হিসাবে দাঁড়াইছে, তাদের অর্থ বিত্ত সব কিছু আছে, তাদের প্রতিষ্ঠান আছে। যে কোনোভাবে তারা করছে, যদি জিজ্ঞাসা করেন আমি সেটাও বলবো। লুটপাটের মাধ্যমে হোক আর মধ্যপ্রাচ্যের টাকা এনে হোক, এই দেশে অনেকগুলো প্রতিষ্ঠান দখল করে তারা শক্তিশালী হয়েছে। তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে আজকে একটা শক্তি নিয়ে সামনে আসছে। এবং সারা বাংলাদেশের এখন এসিলেন্ট থেকে ধরে ইউনো থেকে ধরে ওসি থেকে ধরে এসপিডিসি যা আছে উপরে সচিব পর্যন্ত, বাংলাদেশের সমস্ত প্রশাসন তারা দখল করেছে। বাংলাদেশের ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, শেয়ার মার্কেট, হসপিটাল, বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন, সব কিছু তারা দখল করে তারা এখন মনে করছে আমরা তো একটা আনঅফিসিয়াল ক্ষমতায় আছি, কিন্তু অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনও যেতে পারবো না। কারণ ভোটের গণায় আমরা আগে ছিলাম 7%, এখন গেলে আরও 1% কমবে। কারণ মানুষ বুঝে ফেলেছে এরা হইল রাজাকারের বাচ্চা। এরা 54 বছর পরেও রাজাকারের সেই কুকীর্তিকে তারা ভুলে নাই, তার প্রতিশোধ নিতে চায়। সেই কারণে তারা নির্বাচনে যেতে চায় না। নির্বাচনে যেতে চায় একমাত্র এইভাবে, যদি তারা সামনে বিএনপিকে ধ্বংস করতে পারে। কারণ বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায়, রাজনীতির বেলায় যাই হোক। কাজেই তারা বিএনপিকে ধ্বংস করতে চায় এবং ধ্বংস করার জন্য প্রথম স্লোগান দিল আস্তে আস্তে।
এই ছেলেরাই দিল এবং জামাত পরে এই কণ্ঠ মিলায় বলল আমরা কি এই দেশে 5ই আগস্ট ঘটাইছি একটা নির্বাচন করার জন্য, শুধু এখানে আমরা সংস্কার করব, এইটা বলল। আমরা এটা বিচার করব এবং আমরা কি শুধু এখানে আসছি, যখন দেখে যে এইটাই আর হইতেছে না, এখন বলে যে পিআর পদ্ধতিতে ভোট হবে। যে পিআর পদ্ধতি এই দেশের মানুষ বুঝে না, পৃথিবীর 2-3টা দেশ ছাড়া কোথাও পিআর পদ্ধতি নেই। এই অভিনব যে দাবি এবং শর্তের মাধ্যমে তারা বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে, যেহেতু বাংলাদেশের আর্মি এখন কি আমি আর বলতে চাই না, যেহেতু তাদের মাথার উপরে জনাব ইউনূস সাহেবের মতো একজন আন্তর্জাতিক সৎ ব্যক্তি, না কনস্পাইরেটর আমি এটাও বলতে চাই না, কিন্তু আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি আছে যার মধ্যে এখন লাভ এবং লোভের চিন্তা আছে। সেই ইউনূস সাহেবকে সামনে রেখে, তার মাথায় কাঁঠাল ভেঙে, তার কাঁধে বন্দুক রেখে, এবং তার যে সন্তানেরা যাদেরকে সে বলছে ওই যে মাস্টার মাইন্ড এবং মিটিকুলাস প্ল্যানের মাধ্যমে এই যে ছেলেদেরকে সৃষ্টি করছে, এই ছেলেদেরকে সামনে নিয়ে জামাত এখন ক্ষমতায় থাকতে চায় এবং যাইতে চায়। তাদের সামনে একমাত্র পাহাড় প্রমাণ বাধা হলো বিএনপি। কাজেই তারা বিএনপিকে চক্রান্ত করে সরিয়ে দিতে চায়। তাদের প্রথম কথা ছিল ইলেকশন কি এমনি হবে। দ্বিতীয় কথা তারা শুরু করলো 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ। তৃতীয় কথা শুরু করলো 1, 2, 3, 4 তারেক রহমান অমুক ইত্যাদি ইত্যাদি। জিয়াউর রহমানের ছবিকে তারা পুরাইলো, পা দিয়ে মুড়াইলো, তারপরে তাদের শান্তি হচ্ছে না। এখন মনে করতেছে খালেদা জিয়া তারেক রহমানকে ধ্বংস করিয়া, বিএনপিকে ধ্বংস করিয়া তারা এই দেশে 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে চায়, যার মূল প্রমাণ আপনি আমাকে জিজ্ঞাসা করতে বলতে পারবো। এই সব রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চা, যারা 1 নম্বর আলবদর রাজাকার এবং 1 নম্বর দালাল ছিল বাংলাদেশের গোলাম আজম, 26শে মার্চ লাখ লাখ মানুষকে হত্যা করিয়া যখন বঙ্গভবনে টিক্কা খান বসলো, তখন যে লোকটা প্রথম, যে বেঈমান প্রথম টিক্কা খানের সঙ্গে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করে বলছে স্যার আমি আপনার সাথে আছি, সেই লোকটার নাম ছিল গোলাম আজম। তার সন্তান যখন এখন বলে যে বাংলাদেশে জাতীয় সঙ্গীত থাকবে না, পতাকা থাকবে না, 71-এ ফিরে যাব, তার নামে যখন পাকিস্তানে এখন পত্রিকায় উঠে গোলাম আজমের ছেলে হবে বাংলাদেশের প্রধান সেনাপতি, তখন আমার কাছে শঙ্কা হয় যে ইলেকশন কিছু না। এখন মূল কন্ট্রাডিকশন হলো এই দেশে মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না। এখন রাজাকারের বাচ্চারা চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধ সূর্যটাকে ডুবাইয়ে দিয়া নতুন করে আবার রাজাকারের দেশ সৃষ্টি করার জন্য। দেশ হবে মধ্যযুগীয় বর্বরদের একটা জঙ্গি দেশ, আফগানিস্তান, সিরিয়ার মতো। এইটা তারা করতে চায়। এই খেলাটা এখন বাংলাদেশে চলছে। এই খেলাটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত মঙ্গল। বিএনপির নেতারা যদি তাড়াতাড়ি বুঝতে না পারবে, অমঙ্গলটা তত বেশি হবে। তবে আমার কাছে এটা মনে হয় সূর্য যেন উঠবে, কারণ আমাদের নেতা মৌলবাদ বলা শুরু করছে, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বলা শুরু করছে। আমাদের আরেক নেতা মহাসচিব দেখলাম মুক্তিযুদ্ধ বড় বিপদে আছে কথা বলা শুরু করছে। আমাদের লেভেলের পরের লেভেলের যে নেতারা আছে, জয়েন্ট সেক্রেটারি লেভেলের হাবিবুর নবী সোহেলরা দেখলাম যে জামাতের এই যে 71-এর কি বলবো অপকর্ম বললে ছোট বলা হয়, এই যে জাহান্নামী কাজের বিরুদ্ধে এখন বিএনপিতে কথাবার্তা হচ্ছে। এবং নয়া পল্টনের অফিসের সামনে দাঁড়ায় 1 মাস আগেও হাজারে হাজারে স্লোগান দিছে জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে একটু যোগ করতে চাই, তারেক রহমান আপনাদের যে নেতা আছেন, তারেক রহমান তিনি দেশে ফেরার একটি আশ্বাস এবং আস্থা তৈরি হয়েছিল যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন, কিন্তু তার নামে যে 21 আগস্ট গ্রেনেড মামলা হয়েছিল, সেই মামলার যে রায় দিয়েছিল খালাস, সে খালাস রায় বাতিলের জন্য আবার আপিল করা হয়েছে। এটা কি তাকে আটকানোর জন্য করা হয়েছে কিনা? যে আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলছি, তারেক রহমানের মামলাটা কিন্তু এটা কি বলবো, ওইটা ফ্যাক্টসের কারণে বাদ হয় নাই, মুক্তি পান নাই। এটা লিগ্যাল পয়েন্টে উনি মুক্তি পাইছে, লিগ্যাল পয়েন্ট। আমার আইনগতভাবে এই মামলাটা তার বিরুদ্ধে চলে কিনা বলছে যে আইনগতভাবে এই মামলাটা তার বিরুদ্ধে এইভাবে চলে না। এখানে কিন্তু সাক্ষী সাবুত হয়ে যে হাইকোর্টে আর সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যে কারণে গেছে, এটা নিয়ম, সরকারকে যেতেই হবে। এটা হলো যেতে হবে, এটা প্রসিডিউরাল ব্যাপার। এটা এমন না যে তারেক রহমান বা বাবর সাহেবরা আটকানোর জন্য সরকার খুব সিরিয়াস হয়, না, এটা হলো প্রসিডিউর, এটা যাইতে হবে। অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্টে তাকে মুক্তি দিছে, যদি সুপ্রিম কোর্টের সরকার যদি আপিল না করে মনে হবে যে তাদেরকে ফেভার করা হয়েছে, সেই কারণে তারা অ্যাপিলেট ডিভিশনে গেছে। এই হলো ব্যাপারটা।
জামাত যদি এই দেশে 10% ভোট পায়, আমি বলবো বাপের বেটার কাম করছে। 10টা সিট যদি পায়, কে কি বললো ছোট মুখে বড় কথা, বাউন যদি চাঁদ ধরার ইচ্ছা করে আমাকে বলতে হবে বাউন চাঁদ ধরে ফেলবে। কেন? জামাত কি দেশে? জামাত এক, আমি সিলেটে কোন সিটে যে ওই যে যিনি বলছেন জনাব আমির, সিলেটে কোন সিটে উনি পাস করবেন? 19টা সিট আছে, আমি চ্যালেঞ্জ করলাম তো, একটা সিটে পাস করুক জামাত, তাইলে বলবো হ্যাঁ বাপের বেটা তোরা। আর যে লোকটি এখন বেশি বেশি কথা বলে 14 গ্রামের লোকটি, ওই মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়া, দেখা যাবে এরা কেমনে ইলেকশনে পাস করে, এই 14 গ্রামে কেমনে পাস করে, এইসব যে মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়া, যদি মুক্তিযোদ্ধারা বেঁচে থাকে দেখা যাবে। জামাতের কথা ওই যে 72% ভোটটা কর। এখন তো সংবিধান আছে, সংবিধান পরিবর্তন করার রাইট তো এখন কারো নাই, প্রস্তাবনা হইতে পারে। সংবিধান পরিবর্তন করবে তো পার্লামেন্ট থ্রু এ প্রসেস অফ কনস্টিটিউশন, ওই কনস্টিটিউশনের প্রসেসে আয়। যদি বলে মানুষে ইয়েস জামাতের পিআর ভোট আমরা সমর্থন করি, তাকে বেশি ভোট দিয়ে তারা পিআর করুক। এখন কইলেই হইব আমার 7টা করে বিয়া করায় দেন, আমাকে অমুকটা করায় দেন, এগুলো বললেই হবে, খালি চাইলেই হবে। এখন ভোট হবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন।